শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোবার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সকলের জন্য শুভ হোক, পুরোটা দিন খুব ভালো কাটুক, এই প্রত্যাশা নিয়ে আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি সুস্মিতা। আছি আমি আনিস। আমার পক্ষ থেকেও সুন্দর একটি সকালের শুভেচ্ছা প্রিয় দর্শক। শুভ সকাল সুস্মিতা, কতদিন পর তোমার পাশে বসলাম, ভালো আছো তো? একদম শুভ সকাল তোমাকেও আনিস। আমি তো ভালো আছি। কেমন যাচ্ছে তুমি কেমন সবকিছু আছো? বলো। বর্ষা চলছে, একদম বাজারে নানান ধরনের সিজনাল ফল সবকিছু মিলে। একদম তাই। এই সময়টাকে তো বলা হয় যে মধু মাস, কারণ বিভিন্ন রকম মিষ্টি ফল আমরা পাই। এবং তাছাড়া তো রাঙা সকালে আসলে যেমনটা সবসময় বলি যে নিশ্চয়ই। সকালটা এবং পুরো দিনটা আরো ভালো হয়ে যায়। একজন চমৎকার মানুষ আছেন, একজন কৃষি উদ্যোক্তা আছেন, একদম তিনি তাই। কিন্তু একটা সারপ্রাইজ নিয়ে অপেক্ষা করছেন আমাদের জন্য। একদম তাই। তার আগে তুমি দর্শকদের জানিয়ে দাও কে আছেন আমাদের সাথে। চলো জেনে নিই। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি কৃষিবিদ ও উদ্যোক্তা মীর শাহিনুর রহমান। শুভ সকাল স্যার। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শকদেরকে যেমনটা বলছিলাম, একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। শুরুতেই আমার নার্সারিটা তো আমার একসাথে যেমন চারা উৎপাদন করা হয়, পাশাপাশি গবেষণাও করা হয়। আচ্ছা। আমাদের সর্বশেষ গবেষণার এমন সফল আম যেটা আমরা জাপান থেকে নিয়ে আসছি, সেটা আপনাদের জন্য এটা বাহ, চমৎকার। অনেক ধন্যবাদ। গিফট। এবং এখানে অনেক দুটো আম আছে। ধন্যবাদ। জাপানের খুবই বিখ্যাত আম, একদম যেটা তাই। আসলে- দর্শকদের একটু মিয়াজাকি। দেখাতে চাই একটু দেখি। আমাদের আজকে সকালটা খুব বেশি আরো মধুময় হয়ে গেল, এত চমৎকার আম দিয়ে শুরু। আমরা দর্শকদেরকে আমটাও একটু দেখাতে চাই। আমি শুনেছি যে এই আমটি অত্যন্ত সুস্বাদু তো বটেই, সেই সঙ্গে দেখতেও ভীষণ সুন্দর, একদম এবং বেশ লাল। দামি কিন্তু এই আমটা, তুমি একদম জানো। তাই। এবং দেখতেও ভীষণই সুন্দর, একদমই আমাদের রাঙা সকাল আরো বেশি রঙিন হয়ে উঠছে এই আমে। আনিস, যে সারপ্রাইজের কথা তুমি বলছিলে। হ্যাঁ, এবং এই আমটা কিন্তু অনেক দামি আম, তাই না স্যার? জি। আমরা আমটা একটু দেখি। বেশ মসৃণ, এবং এটার বোধহয় স্যার কালারের জন্য খুবই বিখ্যাত এবং পাশাপাশি স্বাদের জন্য। কালার, গেট আপ, সাইজ, স্বাদ সবগুলোই এটার মধ্যে কম্বিনেশন করা হয়েছে। এবং আনিস, এই এবং- আমের একটি মজার নাম আছে কিন্তু, একে বলা হয় সূর্য ডিম। সূর্য ডিম। একদম। আমরা একটু প্যাকেটটা একটু খুলে দেখাই। এবং এই আমটা কিন্তু রঙের জন্য এবং খুব মসৃণ তার চামড়া, এবং এটা কিন্তু বেশ দামি একটা আম, জি। ঠিক না স্যার? আর বাংলাদেশে এই মিয়াজাকি আম আসলে আপনার মাধ্যমে ছড়িয়ে পড়েছে আমরা যতটুকু জানি। যে আমি 2014 সাল 2014 প্রথম এটার এবং ওখান সায়ন থেকে- কালেকশন করি, আচ্ছা, এবং আচ্ছা। তারপর থেকেই চমৎকার। এবং এটার ঘ্রাণটা কিন্তু বেশ টের পাওয়া যাচ্ছে। একদম সুস্মিতা, তাই, মানে না? পুরো দূর থেকে। স্টুডিওতে সেই মিষ্টি সুবাসটা ছড়িয়ে পড়ছে। চমৎকার। স্যার, এই আম নিয়ে তো আমরা আরো বিস্তারিত শুনবো, পুরো ঘন্টা জুড়ে আপনার সঙ্গে আলাপ আমরা করব। তবে তার আগে আপনার সম্পর্কে আমরা জানতে চাই, দর্শকদের জানাতে চাই, সেই জানার শুরুটা করতে চাই একদম আপনার শৈশব থেকে। শৈশব কোথায় কেটেছে, কেমন কেটেছে জানতে চাই। শৈশব আমার গ্রামের বাড়ি নাটোর। নাটোর শহরের তেলকুপি গ্রাম। আচ্ছা। তেলের কুপি মানে তেলকুপি গ্রাম। ওখানেই আমার বাল্য জীবন কেটেছে বাবা মার সঙ্গে, অন্য ভাই বোনের সঙ্গে। এবং আমার তেলকুপি গ্রামে স্কুল সংলগ্ন আমার বাসা। স্কুল মাঠটাও আমাদের বাড়ির সাথে এরকম একটা বিষয়। তো সুতরাং শৈশবটা আমার অত্যন্ত ভালো, মধুর। এবং বেশ দুরন্ত ছিলেন যতটুকু আমরা জানি। জি, খুব আমি খেলাধুলা করতেন। ছোটবেলা থেকেই আমি সবার ছোট ভাই বোনদের মধ্যে সবার ছোট হওয়ার কারণে কতজন ভাই বোন ছিল? আমরা 8 ভাই বোনের মধ্যে আমি সবার ছোট। আচ্ছা। যার কারণে স্বাভাবিকভাবে সবার ভালোবাসা যেমন পেয়েছি, আবার সবার শাসনটাও আমার উপর বেশি ছিল আর কি, একটু এদিক থেকে দেখে কি আচ্ছা, করলে। আচ্ছা। তো সব মিলে আমার শৈশবটা নিঃসন্দেহে বেশ মধুর ছিল। মধুর ছিল। বাবা মা কেমন শাসন করতেন? আমার বাবা ছিলেন থানা কৃষি অফিসার, আচ্ছা আচ্ছা। আচ্ছা। আর মানুষ হিসেবে ছিলেন এই কৃষির সাথে তার জীবনটা একেবারে সম্পৃক্ত ছিল। মা একটু শক্ত ছিলেন, অনেক ভাই বোন আমরা। মা শক্ত থাকার কারণে আমরা ভাই বোনগুলো সুনির্দিষ্ট ট্র্যাকে ছিলাম। তো বাবা খুব অমায়িক ছিলেন। বাবা অত্যন্ত কঠোর পরিশ্রমী ছিলেন। উনি পেশাগত জীবনের গভর্নমেন্ট চাকরি করার পাশাপাশি কৃষি নিয়ে আমাদের বেশ কিছু জায়গা জমি ছিল, প্রত্যেক জায়গা আমার বাবার জায়গা। সেই জায়গাতে তখনকার সময়ে যে ফসলটা নতুন, আচ্ছা। সে ফসলটা উনি করতেন। বাহ। এবং ওটা দেখা যাচ্ছে যে
প্রতি বছরই আমার বাবার কোনো না কোনো ফসল এই এক্সিবিশন, তখন এক্সিবিশন হতো, কৃষি মেলা হতো, এখনো হয়, হ্যাঁ। এখনো হয়। তখন এরকম হতো, আমার বাবা একবার সাইকেল পেয়েছেন, তখন তো সাইকেল একটা অনেক বড় ব্যাপার। এখন তো মোটরসাইকেলটাও ইজি হয়ে গেছে প্রত্যেকের জন্য। পেয়েছেন বলতে কি পুরস্কার হিসেবে বা গিফট পুরস্কার হিসেবে পেয়েছেন। আচ্ছা। তখন রেডিও ছিল, তখন ছিল না, টিভি ছিল না, আচ্ছা। টেলিভিশন ছিল না এরকম ঘরে ঘরে, তো একটা রেডিও পেয়েছেন। তারপরে দেখা যেত যে কৃষি উপকরণ হিসাবে স্প্রেয়ার মেশিন পেয়েছেন। তো এই সমস্ত জিনিস আমি দেখতাম, তখন আমার বাবাকে খুব উৎসাহিত করতেন, এবং আমরাও সাথে সাথে মনে হয় আমরাও একটা শেয়ার হোল্ডার, আমরা ছেলে মেয়ে, আমার বাবার সন্তান হিসেবে আমরা শেয়ার হোল্ডার মনে করতাম। সেখান থেকে কৃষির উৎসাহ, কৃষির প্রেরণা, ওখান থেকে কৃষি। অর্থাৎ বাবা কৃষি অফিসার থাকার কারণে আপডেটেড যে জ্ঞানগুলো এগুলো সবসময় তিনি অ্যাপ্লাই করতেন। এটা অটো চলে আসছে আমার নিজের অজান্তে। যে জি, এবং আপনি অনুপ্রাণিত হয়েছেন। যে আমরা অনুপ্রাণিত হয়েছি। মা বলছিলেন শাসন করতেন, কিন্তু তার পাশাপাশি মা তো অনেক নিশ্চয়ই, যেহেতু ছোট ছেলে, জি, আদরটাও তো পেয়েছেন নিশ্চয়ই। না, নিঃসন্দেহে আমার মা শাসন করতেন। মানে কি, মায়ের শাসন তো মা প্রত্যেকটা সন্তানের জন্য এটা মধুর। অবশ্যই। আচ্ছা। শুধু আমার জন্যই না, প্রত্যেকটা সন্তানের জন্য মধুর। আর একটু আগেই বললাম যে মা শাসন করতেন বলেই আমরা সুনির্দিষ্ট ট্র্যাকে থাকতাম। তাহলে এতগুলো বাচ্চাকে, আটটা ছেলে মেয়েকে আসলে ভীষণ কঠিন কাজ। ডিফারেন্ট হয়তো শাখাতে যে জায়গাতে আমার ভাই বোন সবাই সম্মানিত জায়গাতে আছেন, তো এইটা তো সম্ভব হতো না। আমার বড় ভাই কৃষিবিদ, আচ্ছা, আমার ভাই ইঞ্জিনিয়ার, বোনেরাও তেমনিভাবে উচ্চশিক্ষিত এবং পেশাগত জীবনে, কেউ শিক্ষকতা, কেউ হয়তো ব্যাংকার, এভাবে সবাই মোটামুটি তারা পেশাগত জীবনে সাকসেস। আমি একটু ব্যতিক্রমী কাজ চলে আসি, কারণ আগে থেকে আমি একটু ডেসপারেট প্রকৃতির মানুষ ছিলাম ছাত্র জীবনে। এই ছাত্র জীবনটা আমার খুব ছোটবেলা, আমার বাসার পাশেই বাড়ি। আচ্ছা। বাড়িটা বলা যায় যে স্কুলের গুঞ্জন শব্দ, টিচারের বক্তব্য বা টিচারের কথা, পড়ানোর শব্দ আমার বাসা থেকে পাওয়া যায়, এরকম এত কাছে। আচ্ছা। তো সেক্ষেত্রে প্রাইমারি স্কুলটা আমি সেখানে পড়াশোনা করছি, প্রাইমারি মানে ক্লাস 5 পর্যন্ত। তো হয়তো দেখলে ক্লাস শুরু হবে, হয়তো আমরা 10 মিনিট আগে বা 5 মিনিট আগে বাসা থেকে বের হয়ে গেছি। আচ্ছা। এটা একটা সহজ ছিল। আর স্কুলের সাথে লাগানো ছিল, স্কুল মাঠটা আমাদের বড় ছিল, প্রায় 2 একরের মতো জায়গা স্কুল মাঠ। তো সুতরাং খেলাধুলার একটা বিশাল মানে সুযোগ ছিল। এখন তো স্কুল মাঠগুলো বিশেষ করে শহরে নাই বললেই চলে। ছোটবেলায় স্যার আপনি কি হওয়ার স্বপ্ন দেখতেন সেটা অবশ্যই জানবো, তার আগে আপনার সম্পর্কে কিছু তথ্য আছে। জি, সুস্মিতা তুমি জানিয়ে দাও। হ্যাঁ, একদম। দর্শক, আমাদের আজকের অতিথি মীর শাহিনুর রহমান। তিনি নাটোরের একজন সফল কৃষিবিদ ও কৃষি উদ্যোক্তা। আধুনিক কৃষি ব্যবস্থার মাধ্যমে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। উচ্চশিক্ষা অর্জনের জন্য তিনি জাপান ও যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশে অধ্যয়ন করেন এবং সেখানে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশে প্রয়োগের লক্ষ্যে বিদেশের কর্মজীবন ত্যাগ করেন। পৈতৃক ভিটায় ফিরে এসে তিনি নাটোর এলাকায় প্রায় 60 বিঘা জমির ওপর কৃষিবিদ নার্সারি প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে আধুনিক ফল চাষের একটি সফল মডেল হিসেবে পরিচিত। তার এই নার্সারিতে বিভিন্ন দেশি বিদেশি প্রজাতির ফলের চাষাবাদ করা হয়, যা কৃষিতে বৈচিত্র্য আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে বিশ্বের অন্যতম দামি আম মিয়াজাকি বা সূর্যডিম আমের সফল চাষ ও চারা উৎপাদনের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন বিদেশি ফলের চাষে সফলতা অর্জন করেছেন। আধুনিক প্রযুক্তি, গবেষণা ভিত্তিক পদ্ধতি এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে তিনি কৃষিকে একটি লাভজনক ও সম্ভাবনাময় খাতে রূপান্তরের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দর্শক, ফিরে যাচ্ছি আবারও তার কাছে। স্যার, যে প্রশ্নটি আনিস করছিল যে ছোটবেলায় কি হওয়ার স্বপ্ন দেখতেন, আসলে এইভাবে সুনির্দিষ্ট স্বপ্ন নিয়ে কিন্তু আমরা আগাইনি। আচ্ছা। আমাদেরকে এভাবে বলাও হয়নি। তো আমার স্বপ্ন কিন্তু কৃষির উপরেই ছিল, কেননা ওই যে বললাম আমার বাবার মাধ্যমে অনুপ্রাণিত। বাবা থানা কৃষি অফিসার ছিলেন। তো প্রতি সিজনেই দেখা যাচ্ছে কোনো না কোনো গাছ উনি লাগাচ্ছেন, কৃষি কোনো কাজ, এই একটা এনভায়রনমেন্টের মধ্যে আমরা বড় হয়েছি। আমার বাবা ছিলেন থানা কৃষি অফিসার। তো আমার বাবারও ইচ্ছা ছিল ছেলেরা একটু কৃষিতে উচ্চশিক্ষা নিক। আচ্ছা। তো আমার বড় ভাই সেই হিসেবে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে তখন
ভর্তি হলেন। তো তখন বড় ভাইকে দেখে আমার টার্গেট হলো যে আমিও কৃষিতেই পড়বো। মানুষ তো এইভাবেই ঠিক করে। তো আমার ইচ্ছে ছোটবেলায় এরকমই ছিল যে আমি বড় হয়ে তো কৃষি হয়তো এরকম এই জীবন চিন্তা করে হয়তো করিনি যে আমি নার্সারি করব, আমি একটু গবেষণা করব, আমি একটু আবার জাপানে যাওয়া হবে, এরকম হয়তো চিন্তা করা হয়নি। কিন্তু কৃষিতে আমার আগে থেকে ইন্টারেস্ট ছিল। এটা আগে থেকেই আমার প্রতি বছরে বাবার সঙ্গে গাছ লাগানো হয়েছে। আচ্ছা। এবং আপনি অফ ক্যামেরায় বলছিলেন যে আপনার কোনো ব্যবসায়িক উদ্দেশ্য ছিল না, কিন্তু এটার প্রতি আপনার ভালোবাসাটা ছিল। 100% আমি তখন থেকে ব্যবসা উদ্দেশ্য ছিল না, এখনো আমার ব্যবসা উদ্দেশ্য নেই। হ্যাঁ, জি এবং একটা সঠিক মেসেজ দিই, জি, কৃষিতে যদি কেবলমাত্র ভালোবাসা না থাকে তাহলে এত উচ্চশিক্ষা অথবা এত সম্ভাবনাময় একটা মানুষের জীবনে যদি থেকে থাকে, সে কৃষিতে আসবে না। কারণ কৃষি পেশা সত্যিকার অর্থে কঠিন, অনেক কঠিন। যদি তার ভালোবাসা থাকে কৃষির উপরে, তাহলে সে অবশ্যই কৃষি শুধু না, যদি কারো আরো কোনো কিছু কাজে যে কোনো কাজে ভালোবাসাটা খুব থাকে, গুরুত্বপূর্ণ। জি তো সেক্ষেত্রে হয়তো পারিবারিক ঐতিহ্য থেকেই আসে প্রত্যেকের ভালোবাসাটা, প্রত্যেকের পেশাগত জীবনটাও সেভাবে আসে। আমিও আমার নিজের অজান্তে আমি এই পেশাতে চলে আসছি। জি স্যার, এছাড়া ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি আগ্রহ কতটা ছিল? যে আমি ছোটবেলা থেকে পড়ালেখা মোটামুটি স্কুলে 1, 2, 3, 4, 5-এর মধ্যেই আমার রোলগুলো থাকতো, মানে রোল নাম্বারটা থাকতো। তো তখন তো এইভাবে ইয়ে হতো, এ গ্রেড বি গ্রেড এরকম ছিল না। 1, 2, 3, 4, 5 প্রথম 10 জনকে সিরিয়াল করে পরবর্তী যে স্টুডেন্টদেরকে হয়তো দেখা যাচ্ছে একটা মোটামুটি এভারেজ ঠিক করে দিতেন টিচাররা। তো আমার রোল নম্বর সবসময় 1, 2, 3, 4, 5-এর মধ্যে থাকতো আর কি আচ্ছা। স্কুল জীবনে। ও বলছিলেন যে একদম বাড়ির পাশে স্কুল, সেখানেই প্রাইমারি জি। স্কুলটা হয় আপনার, তারপরে কোথায় পড়লেন? তারপরে আমাদের হাই স্কুল আমাদের বাসা থেকে প্রায় 4 থেকে 4.5 কিলোমিটার দূরে। আচ্ছা 4 থেকে 4.5 কিলোমিটার হবে এরকম দূরে আমরা পায়ে হেঁটে যেতাম। সেটা অনেক আগের কথা, ধরেন আমরা এসএসসি পাস করছি 84 সাল, তাহলে আরও 5 বছর আগে যদি ধরে নেওয়া হয় 1978-79 সালের দিকে আমরা হাই স্কুলে যাই। সেটা কথা আমাদের বাড়ি থেকে প্রায় 4 থেকে 4.5 কিলোমিটার দূরত্বে, এবং দূরত্বটা আমরা পায়ে হেঁটে যেতাম, কারণ তখন তো রিক্সা ভ্যান বা যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, রাস্তাগুলো কাঁচা ছিল। এবং আমাদের স্কুলে যেতে আমাদের দিকে দুটো নদী পার হতে হতো। আচ্ছা আচ্ছা এই নদীটা পার হতে হতো, যে আর দেওয়া থাকতো, আর বলি আমরা যে বাঁশ বিছানা থাকতো, বাঁশের সাঁকো আর কি বলা যায়, শুধুমাত্র সিঙ্গেল সাঁকো, সিঙ্গেল একটা বাঁশ বিছানা থাকতো এবং ধরার জন্য আর একটা বাঁশ থাকতো। তো আমরা খুব এক্সপার্ট ছিলাম তখন থেকে, মনে হতো যে আমরা বোধহয় খেলাধুলাও করতাম পাশাপাশি, আমাদের শারীরিক ফিটনেসটাও ভালো ছিল। ওটা পার হয়ে যেতাম, এটা এমন কোনো মনে হতো না যে আমরা কঠিন কোনো কাজ করতেছি, বরং খুব এনজয় করতাম আমরা, এমন হতো আমার কাছে। এবং নাটোর মানি তো আসলে স্যার চলন বিল, নাটোর মানি তো স্যার বনলতা সেন, তাই না? আমরা প্রায় বলি যে জীবনানন্দ দাশের বনলতা সেন, নাটোর মানি। মানে এই যে বিলের যে পরিবেশ, এগুলো কেমন দেখেছেন ছোটবেলায়? চলন বিলকে কেমন দেখেছেন? বিলের পরিবেশ আমাদের নাটোর সদর থেকে 10-12 কিলোমিটার দূরত্বেই চলন বিল, বা 14 কিলোমিটার দূরত্বে চলন বিল শুরু। তো সে বিলের পরিবেশ কোনো গ্রামে দেখা যায়, কোনো বিলের মধ্যে দেখা যাচ্ছে যে ছোট্ট দূর থেকে দেখা যায় যে একটা এই কয়েকটা বাড়ি, বা রাতের বেলা হয়তো দেখা যাচ্ছে যে আলো টিম করে জ্বলতেছে, নৌকা দিয়ে গেলে সেখানে যাওয়া যায়। তো বিলের পরিবেশ নিঃসন্দেহে সেটা আর একটা মজার বিষয়। তো আমাদের বাড়ি যেখানে, সেখানে কিন্তু এত কাছে বিল না, এত নিকটে বিল না। আমরা নাটোর সদরের মধ্যে অবস্থিত, এবং সদরে একবারে শহরের কাছেই আমাদের বাড়িটা, 4 কিলোমিটার বা এরকম কাছে দূরত্বে আমাদের বাড়ি। তার মানে বিলের তাজা মাছ তো প্রচুর খেয়েছেন না? এটা তো নাটোরে যারা আছে, নাটোরে মোটামুটি, কারণ নাটোর শহর হলো যেটা সদর আর কি, আর এটার উপজেলাগুলো একটা সিংড়া, একটা গুরুদাসপুর এবং সিংড়া মূলত বিল এলাকা। এবং আর একটা নতুন আমাদের একটা উপজেলা হয়েছে নলডাঙ্গা, সেটাও বিল এলাকা। তো এই এলাকাগুলোর বিলের মাছ দেখা যাচ্ছে রাতে হোক সকালে হোক দিনে যে কোনো অংশ টাটকা মাছ ধরার সঙ্গে সঙ্গে নাটোর শহরে নিয়ে আসে। তাহলে শহরেতে আমরা যখন বাজারে করতে যাই টাটকা মাছই তো খাওয়া হয় আর কি, ওখান থেকে নিয়ে আসতে পারি আমরা।
এবং আমাদের তখন তো একটা সময়ে যখন কৃষিটা এরকম ছিল না, কৃষি আধুনিকায়ন হওয়ার সাথে সাথে হয়তো কৃষি স্বনির্ভরতা, বাংলাদেশের খাদ্য স্বনির্ভরতা বাড়ছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের তো ভুলও হয়ে গেছে। যেমন এই মাছের কথা আপনি বললেন, যদি এই প্রসঙ্গেও আমি যদি কথা বলি, নিশ্চয়ই স্যার। যেমন কৃষিতে যখন প্রথম ইনসেকটিসাইড শুরু হয় তখন আমাদের জীবনে হতো খুব কৈশোর, আমাদের অল্প অল্প মনে আছে যখন ইনসেকটিসাইড দেওয়া হয় তখন এই ইনসেকটিসাইডের নাম বলা হতো ইন্ডিন। আচ্ছা। আমার বাবা কৃষি অফিসার ছিলেন, সে কারণে আমি বেশি এটার সাথে সম্পৃক্ত ছিলাম, জানতাম। এবং জানতেন। এটা হলো তখন ছিল ইন্ডিন, এটা দেশের বাইরে থেকে আসতো। আচ্ছা। মানে যে কোনো কীটনাশক, এখন যেমন আলাদা আলাদা কীটপতঙ্গের জন্য আলাদা আলাদা কীটনাশক আমরা সিলেকশন করি, তখন যে কোনো কীটপতঙ্গের জন্যই আমরা ইন্ডিন ব্যবহার করা হতো তখন। এবং ইন্ডিনটা এত বেশি পাওয়ারফুল থাকতো, মাঠে যদি ফসলের জমিতে দেওয়া হয় আর ওই জমিতে যদি হাঁটু পরিমাণ পানি থাকে আর সেই পানির মধ্যে যদি প্রাকৃতিক মাছ থাকে, মাছগুলো ভেসে উঠতো, মারা যেত। এটা আমাদের একটা ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি আধুনিকায়ন করার সাথে সাথে এই সমস্ত বিষ, কীটনাশক, এগুলো আমাদের জন্য ক্ষতি হয়েছে। ন্যাচারালি যতটা মাছ ক্ষতি হয়েছে সঙ্গে সঙ্গে তো অন্যান্য জীবাণু তো ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার এটা তো জানেনই যে জমিতে 1 হাঁটু পরিমাণ পানি থাকা অবস্থায় মাছ মারা যেতে পারে, তাহলে সেই জমিতে নিশ্চয়ই অণুজীবগুলো তার অ্যাক্টিভিটি নষ্ট হয়ে গেছে। অণুজীবগুলোর যদি মাটিতে অ্যাক্টিভিটিস নষ্ট হয়ে যায় তাহলে তার উৎপাদন ক্ষমতাও কমে যায়। জি, নিশ্চয়ই। বলছিলেন যে কীটনাশকের যে একটা খারাপ প্রভাব আপনি একেবারে স্বচক্ষে দেখেছেন। জি, স্বচক্ষে দেখেছি, এখনো দেখতেছি। মানে দীর্ঘমেয়াদে একটা খারাপ প্রভাব এখনো বয়ে যাচ্ছে। এখনো সেটা দেখতেছি এবং এখনো যেগুলি ব্যবহার করা হচ্ছে সেটারও আরো ভবিষ্যৎটাও এই একই প্রভাব নিয়ে আগাবে। যেমন একটা ছোট ইনফরমেশন যদি দিই, আজ থেকে 30 বছর আগে যে কীটনাশকটা ব্যবহার করা হয়েছে, ক্ষতিকারক কীটনাশক, যেমন ডিডিটি গ্রুপের কিছু ব্র্যান্ড করে ফেলছে এখন, তো সেই কীটনাশক যে জমিতে ব্যবহার করা হয়েছে সেই জমি থেকে উৎপাদিত ফসল যে আমরা খেয়েছি না, আমাদের বাবা মারা খেয়েছেন, তো বাবার শুক্রাণুর মাধ্যমে, মার ডিম্বাণুর মাধ্যমে এটা ক্ষতিগ্রস্ত হয়ে সন্তানের উপরে এফেক্ট পড়বে। যেমন পারমাণবিক বোমা যেমন ক্ষতিগ্রস্ত করে, কিছু কিছু কীটনাশক এভাবে ক্ষতিগ্রস্ত করে। তা আমাদের জীববৈচিত্র্যের ক্ষেত্রে খারাপ একটা প্রভাব তো নিশ্চয়ই আছে। আর যে কারণে বলতেছিলাম, সে কারণে সেফ কৃষি, নিরাপদ কৃষি আমাদের করতে হবে। তুলনামূলক নিরাপদ কৃষির দিকে আমরা যাচ্ছি, আমরা মোটেও যেতে পারিনি, বলা যায় যে 5%ও না। যারা একটু সচেতন কৃষি উদ্যোক্তা, যারা সচেতন বাগানি, যাদের এবং সরকারে বলা যায় না, বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা যেখানে আছে সেখানে নিরাপদ কৃষি তুলনামূলক করা যেতে পারে, বা এটা না করলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মও বিপন্ন হবে। স্যার, নিরাপদ কৃষির মাধ্যমে বা যে প্রক্রিয়ার কথা আপনি বলছেন, সেই প্রক্রিয়ার মধ্যে গিয়ে কি আসলে আমাদের যে টার্গেট বা লক্ষ্যমাত্রা যে এতটুকু ফসল ফলাতে হবে, উৎপাদন অনেক বাড়াতে হবে, সেটা কি সম্ভব কিনা? আসলে আমি মনে করি না এটা সত্য। 1 বিঘা জমিতে বা 1 একর জমিতে বর্তমানে যা ফসল হয় তার চেয়ে যদি আমরা গ্রিন হাউসের মধ্যে যাই, গ্রিন হাউস অথবা গ্লাস হাউস অথবা শেড হাউস অথবা নেট হাউস, যে একটা সিস্টেমের মধ্যে যদি যাই, যখন যে ফসলের জন্য যে জিনিসটা প্রয়োজন, যার সামর্থ্য যতটুকু, যে কৃষকের সামর্থ্য যতটুকু, সেই পর্যায়ে যদি যাই, তাহলে সেক্ষেত্রে 1 বিঘা জমিতে বর্তমানে যে ফসল হচ্ছে, ফসল যতটুকু হচ্ছে, তার চেয়ে 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ পর্যন্ত ফসল উৎপন্ন করা সম্ভব। আপনি তো লক্ষ্যই করতেছেন, এটা 2026 সাল, 2025 সালের ঘটনাটা লক্ষ্য করে দেখেন। 2025 সালে আলুতে, 2025 সালে মানে 24 সালে আলু প্রোডাক্ট যে আলুটা ছিল সেটার দাম কিন্তু সর্বোচ্চ 90 টাকা উঠছিল, পুরাতন আলু। আচ্ছা। যখন নতুন আলু চলে আসলো তখন এর দাম কমতে কমতে 10 টাকার নিচে নামে চলে গেল, কৃষক পর্যায়ে 10 টাকাও পায়নি। তো তাহলে
বাংলাদেশের তো চাহিদার বেশি হওয়ার কারণে তো এটা হয়েছে। তেমনিভাবে এবছর পেঁয়াজটা সেরকম যখন ফসল উঠলো, পেঁয়াজের দাম কম। এখনও বাজারে যদি বলা যায় যে খুচরা মার্কেটে হয়তো মনে হচ্ছে যে দাম বেশি, কিন্তু একটা ফসল যখন নাটোর বা রিমোট এরিয়া, আমাদের নাটোরের কথাই আমি বলতেছি, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই এলাকাতে যখন ফসল আসবে, অন্যদিকে এইদিকে যদি দক্ষিণবঙ্গ থেকে সাতক্ষীরা টাতক্ষীরা এই দিক থেকে আবার বিভিন্ন রিমোট এরিয়া থেকে যখন ঢাকা শহরে ফসলটা আসবে, আলটিমেটলি সেই ফসল যে দামে আসবে তো তিন ভাগের এক ভাগ ঢাকাতে যে দামে বিক্রি হয় তার 3 ভাগের 1 ভাগ দাম পাবে কৃষক, বা তার চেয়ে কম। তাহলে স্বাভাবিকভাবে উৎপাদিত ফসল ওভার হয় দেখি তো দামটা কমে। নিশ্চয়ই। হ্যাঁ, জি অবশ্যই। তো আমরা যদি আর তাছাড়া পরিকল্পিতভাবে যদি আমরা করি, তাহলে এই পরিমাণ জায়গাতে বাংলাদেশে যে জায়গাটা আছে পরিকল্পনার সমন্বয় যদি ঠিক থাকে, তাহলে অবশ্যই আমাদের দেশের ঘাটতি অবশ্যই আমরা পূরণ করতে পারবো বাইরে থেকে। হ্যাঁ, কিছু কিছু বিনিময় তো করতেই হবে। আমরা হাই ভ্যালু ক্রপ করি, সেটা তাদেরকে দিব, তাদের কিছু আমরা নিব, এটা বিনিময় করতে হবে। কারণ আমরা কেবল বাংলাদেশের অধিবাসী না তো, এই বিশ্বের অধিবাসী আমরা। জি, আমাদের সেটা রাইটস আছে, আমাদেরটা আরেকজনকে দেওয়া, আরেকজনটা আমরা নেওয়া, এই আর কি। জি, এটা নিশ্চয়ই অনেক বড় অ্যালার্মিং একটা বিষয় যে 5%ও আসলে আমরা যেতে পারি নাই নিরাপদ কৃষিতে। খুবই দুঃখজনক স্যার। আসলে আশা করি যে সরকারি পর্যায়ে এবং ব্যাপক একটা পরিকল্পনা গ্রহণ করা হবে, এবং আপনাদের মতো চমৎকার মানবিক মানুষরা তো রয়েছেন যারা আসলে কৃষিকে পথ দেখাচ্ছেন। আমরা একটু আপনার কলেজ জীবনে ফিরতে চাই। 2 বছরের জীবন, এবং এর আগে তো আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসএসসি পাস করেছেন। তারপরে কলেজের জীবনটা আসলে কেমন ছিল? আমি আমার দাদা বাড়ি আক্কেলপুর, জয়পুরহাট ডিস্ট্রিক্টের আক্কেলপুর উপজেলা। সেখান থেকে আমি এসএসসি পাস করি এবং ওখানেই আমি ইন্টারমিডিয়েট ভর্তি হই। আচ্ছা, তাহলে এসএসসি পাস করি 1984 সালে, আর ইন্টারমিডিয়েট পাস করি 1986 সালে। তো আমার কলেজ জীবন নাটোর থেকে আক্কেলপুর জয়পুরহাটের দূরত্ব মাত্র 60 কিলোমিটার থেকে 70 কিলোমিটার। আচ্ছা। যদি মনে করি যে 1 সপ্তাহ পর পরে বাবা মার সঙ্গে দেখা করবো, তাও সম্ভব হয়েছে আর কি। তো কলেজ জীবন আমার 2 বছর চমৎকার কাটছে। আমি সেখান থেকে পাশ করার পরে আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। আচ্ছা। আমার জীবনটা সবচেয়ে বেশি সিগনিফিক্যান্ট মনে হয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। মানে কৃষিতে যখন আমি পড়ি, তখন মনে হয়েছে যে তখনই আমার স্বপ্ন নিজের মধ্যে আসছে যে আমি এটা খামার করব, আমি এটা নিজস্ব স্বপ্ন তখন আসছে এটা আর কি। তো কলেজ জীবনের পরে তো আমি ইউনিভার্সিটিতে ঢুকি আর কি। জি, সেই বিশ্ববিদ্যালয় জীবনের গল্পগুলো আরেকটু বিস্তারিতভাবে জানতে চাই। আপনি যেমনটা বলছিলেন যে আপনার বড় ভাই পড়তেন এই বিশ্ববিদ্যালয়ে এবং বাবা কৃষি অফিসার ছিল, সেটারও একটা অনুপ্রেরণা ছিল। তো নিজে যখন পড়তে শুরু করলেন, সেই স্বপ্নের রাস্তায় হাঁটতে শুরু করলেন, প্রথম দিকে কেমন অভিজ্ঞতা ছিল? আসলে আমি বাবা মার সবচেয়ে ছোট সন্তান ছিলাম। আমরা ইউনিভার্সিটি থেকে পাশ করলাম, হলো ইন্টারমিডিয়েট পাশ করলাম 86 সালে। ইউনিভার্সিটিতে এন্ট্রি করলাম আমরা, অ্যাডমিশন টেস্টের একটা জটিলতার সময় থাকে। আমরা 88 সালে মার্চ মাসে এন্ট্রি করলাম। আচ্ছা। আর যেটা বললাম বাবা মার ছোট সন্তানের কারণে আমি মনে করলাম আমি ভর্তি তো হয়েছি, আমি 3 দিন পরে যাই, ক্লাস শুরু 3 দিন পরে আসি। তো তখন শুরুতেই আমি একটা ধাক্কা খেয়েছিলাম। আমাদের একজন প্রফেসর ছিলেন, তখন উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইসমাইল তরফদার নাম ছিলেন আর কি, নাম বললাম আর কি। কারণ ওখান থেকে আমি একটা ধাক্কা যেমন খেয়েছি, ওনার কাছে একটা ভালোবাসাও পেয়েছি। যেমন ওনার 2টো ক্লাস আমার মিস হয়ে গেছে। আমি নাটোর থেকে এসে মনে করলাম যে বাবা মার সাথে একটু সময় দিয়ে তারপরে আসি। 2টো ক্লাস মিস হয়ে গেছে। উনি আমাকে বলতেছে, মীর শাহিনুর রহমান ক্লাসে। তাহলে ইয়ে স্যার, মানে উপস্থিত আছি আমি আর কি। এগেন সে আবার বলে মীর শাহিনুর রহমান, তাহলে ইয়ে স্যার। তো উনি আমাকে বললেন কি গ্রাম থেকে আসছো নাকি? আমি ইয়েস স্যার। বি স্মার্ট। তাহলে ইয়েস স্যার। তো এই পর্যায়ে শেষ হয়ে গেল। প্রথম পিরিয়ডিক্যাল যখন আমাদের হলো, পিরিয়ডিক্যাল পরীক্ষা, তখন সাময়িকী পরীক্ষা ছিল, তখন প্রথম পিরিয়ডিক্যাল আমাদের 10% মার্কের উপর হতো, 100-র মধ্যে 10% মার্কের মধ্যে হতো। সেকেন্ড পিরিয়ডিক্যাল হতো বাকি 10%, 10, 20%। আর ফাইনাল পরীক্ষা হতো 80% মার্কের উপরে। প্রথম পিরিয়ডিক্যালে যে দেখি আমার ওই সয়েল সায়েন্সের
টিচার ছিলেন ইসমাইল তরফদার, উনি আমাকে 5-এর মধ্যে 2 দিয়েছেন, মার্ক হলো 2 হল পাস মার্ক। এবং ফরচুনেটলি আমি প্রথম পিরিয়ডিক্যালে ফার্স্ট হয়ে গেলাম আমাদের ব্যাচে। আচ্ছা, বাহ, আমি ওই স্যারের কাছে গেলাম যে স্যার আমি আসবো, স্যারের চেম্বারে যাওয়ার আগে অনুমতি নিলাম। স্যার বলতেছেন যে আসো। তাই আমি বললাম স্যার আমি প্রথম পিরিয়ডিক্যালে ফার্স্ট হয়েছি, কিন্তু দুঃখজনক হলেও আপনার সবচেয়ে কম মার্ক দিয়েছেন আপনি, আমি গ্রামের ছেলে হওয়ার কারণে। তো উনি আমার মার্কগুলো দেখলেন এবং বললেন যে ঠিক আছে তুমি ভালো করে পড়ো, তোমার সেকেন্ড পিরিয়ডিক্যালে আমি দেখি তোমাকে আমি কতটুকু আগায় দিতে পারি, এবং তুমি ভালো করে পড়ো। তোমার কি স্বপ্ন? তা আমি বললাম যে কৃষিতে ভর্তি হয়েছে, আমি একটা ফার্মিং করব, যদি আমার সেই সামর্থ্য হয়। আচ্ছা, আমার সেই নাটোরে গিয়ে আমি একটা ফার্মিং করব। চমৎকার। তো উনি তো অ্যাস্টনিস্ট হয়ে গেলেন, স্বপ্ন তো অন্যরা অনেকভাবে দেখে, তুমি এভাবে দেখলে। তো যাই হোক, যে করেই হোক, আমি সেদিন ওইভাবে হঠাৎ করে বলে ফেলছিলাম। তারপর তো উনি আমাকে মনে হয় পরবর্তীতে এক্সট্রা ফেভার করতেন, আচ্ছা, অনেক পরামর্শ দিয়ে। তো বাহ, ওনার কথাটা এইভাবেই বললাম, যেমন উনি নেগেটিভভাবে বলছেন, তেমন পজিটিভই আমার ব্যক্তি জীবনে অনেক ভালো ভূমিকা এবং ভালো পরামর্শ দান করছেন। এটা একটা বিষয় ছিল। জি। এরকমভাবে আসলে শিক্ষকদের অনুপ্রেরণাটাও তো আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরবর্তীতে তো আরো অনেক শিক্ষক এবং সেখানকার যারা সহপাঠী ছিলেন তাদের অনুপ্রেরণাও নিশ্চয়ই পেয়েছেন। জি, অবশ্যই অনুপ্রেরণা পেয়েছে। এবং আমার বন্ধু বান্ধবদের বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের যখন লেখাপড়া শেষ হয়ে গেল আর কি, অনার্স কমপ্লিট হলো, প্রথম সার্কুলার আসলো। তো প্রথম সার্কুলারে আসলো বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি গবেষণার হিসেবে কয়েকটা পোস্টের এগেনস্টে সার্কুলেশন আসলো। তা আমরা মোটামুটি অ্যাপ্লাই করলাম। প্রায় 1-1.5 হাজার পরীক্ষার্থী, নির্বাহত 23 জন, এরকম একটা কথা ছিল। পরবর্তীতে একটা সংখ্যাটা বেশি হয়েছে। তো আমরা প্রথম ইয়েতেই আমরা কৃষি গবেষণাতে সায়েন্টিস্ট হিসেবে জয়েন করলাম। তো সেখানেও আমার মনে হলো যে না, রিসার্চের কাজ থাকলেও দেখা যাচ্ছে ফার্মিংয়ের মতো কিছুটা মজা পাওয়া যাবে, মানে আমি কৃষিতেই থাকতে পারতেছি। তো আমার বন্ধু বান্ধবের নিশ্চয়ই অনুপ্রেরণা ছিল, এবং আমার বন্ধু বান্ধবের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের রিসার্চে এবং শিক্ষকতা পেশায় আসেন। 2-1 জন হয়তো অ্যাডমিনিস্ট্রেশনে গিয়েছেন, কেউ হয়তো পুলিশ প্রশাসনে গিয়েছেন, এইভাবে বিভিন্ন। আর আমি হয়তো কেবলমাত্র পরবর্তীতে কৃষি উদ্যোক্তা হিসেবে থেকে গেলাম আর কি। এই আপনাদের সামনে আসলে স্যার আপনার স্বপ্নের জায়গায় এগিয়ে গিয়েছেন, এবং আপনি অনেক আগে থেকে বুঝতে পেরেছেন যে আসলে আমি কি চাই, যে লাইফের আর্লি পিরিয়ডে আসলে বুঝতে পারা যে জীবনে আসলে আমি কি হতে চাই, কেমন জীবন কাটাতে চাই, তাই না? তো সুস্মিতা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং স্বপ্ন অনেকে দেখলেও সেই স্বপ্নের পথে হাঁটতে সকলে পারে না, আপনি সফলভাবে পেরেছেন। তো সেই গল্প যদি একটু শুনতে চাই, যে আপনার চাকরি হলো, সেখানে আপনি কাজ করতে শুরু করলেন, তারপরে বিদেশ যাত্রাটা কিভাবে? আমার চাকরি হলো 7 মাস চাকরি করার সময় আমার একটা স্কলারশিপের অফার আসলো। আমি তার ইউনিভার্সিটিতে যোগাযোগ করছি আগে থেকেই। আপনার কর্মস্থল কোথায় ছিল স্যার? কৃষি গবেষণা প্রতিষ্ঠান জয়দেবপুর হেড অফিসে আমার ছিল, হর্টিকালচার ডিপার্টমেন্টে, উদ্যান ফসলের উপরে, যেটাতে আমি কাজ করতেছি এখন। তখন আমি সবজির উপরে কাজ করতাম, এখন ফলের উপরে কাজ করতেছি। মানে কৃষি গবেষণায় সবজির উপরে আমার নিয়োগটা ছিল। মাত্র 7 মাস, খুব বেশি সিগনিফিকেন্ট টাইম না যে আমি অনেক কিছু করতে পেরেছি ওখানে, মোটেও কিছু করতে পারিনি। বলা যায় যে আমাদের টেবিল চেয়ার সেট আপ হওয়ার আগে আমার স্কলারশিপটা হয়ে যায়। তখন আমি জাপানে মনোবর্ষ স্কলারশিপে জাপানে চলে যাই। মানে স্কলারশিপের জন্য তখন থেকে কি ট্রাই করছিলেন? মানে আমি যখন অনার্স পাস করছি বা পাস করার আগেই আমি চেষ্টা করছি, যে তখন আমাদের সময় এরকম ইন্টারনেট ছিল না। আচ্ছা, আমরা ওই যে পার্কে যেতে হতো, পার্কে যে লাইব্রেরি ছিল এই যে ফার্মগেটে, ওই লাইব্রেরিতে ভলিউম বই থাকতো। কোন ইউনিভার্সিটির কে টিচার, আমি কোন ফিল্ডে কাজ করতে চাই, এবং সেখানে ইউনিভার্সিটির ওই টিচারের সেই স্কোপ আছে কিনা আমাকে একজন ফরেন স্টুডেন্ট হিসেবে নেওয়ার, প্লাস ওনার রিকমেন্ডে স্কলারশিপ হবে কিনা, কারণ আমাদের পিতামাতার তো সেরকম কোনো সামর্থ্য তেমন ছিল না যে নিজ খরচে পড়াবে।
আমাদের স্কলারশিপ সাপোর্ট ছিল বিধায় আমরা যেতে পারছি। তাছাড়া শিক্ষকদের খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তখন। সবসময় এটা থাকে, জাপানিজ টিচাররা যখন, জাপানিজ প্রফেসররা যখন রিকমেন্ড করবে তখনই কেবল স্কলারশিপ হবে, আদারওয়াইজ হবে না। নিশ্চয়ই। তো আমি আমার রেসপেক্টিভ ফিল্ড আমি সিলেকশন করলাম যে আমি এই ফিল্ডে কাজ করতে চাই এবং সেটা তোমার সুপারভিশনে করতে চাই। তুমি যদি আমার জন্য স্কলারশিপ সাপোর্ট প্লাস আদার্স ব্যবস্থা করো তাহলে তোমার আন্ডারে আমি রিসার্চ প্লাস আমার পড়াশোনা করব। কোন শিক্ষকের সাপোর্ট পেয়েছিলেন তখন? আমি তখন জাপানের ইয়োনাহা তেতসুয়েসি, আচ্ছা, প্রফেসর ইয়োনাহা তেতসুয়েসির আন্ডারে আমি এমএস করতে চাই, কিন্তু পরবর্তীতে ওনার আন্ডারে এমএস করেছি, কিন্তু পিএইচডিটা ওনার আন্ডারে আমার করা হয়নি আর কি, এই আর কি। আচ্ছা, তো কত সালে জাপান গেলেন? আমি জাপানে গেলাম 1995 সালে। 1995-এর জানুয়ারিতে জয়েন করলাম কৃষি গবেষণায়। 1995 সেপ্টেম্বরে আমার স্কলারশিপ হলো। আমি অক্টোবরের 1, 2, 3 তারিখের মধ্যে আমি জাপানে চলে গেলাম। 1995-এর অক্টোবরে আপনি জাপান গেলেন। জি। তো নতুন একটি দেশ, নতুন অভিজ্ঞতা, কেমন লাগছিল? জাপান সম্বন্ধে আসলে তখন, এখন যেমন ইন্টারনেটে সার্চ দিলেই, মোবাইলে সার্চ দিলেই সারা পৃথিবীর সব দেশের সব সিস্টেমগুলো ফুটে আসতো, তখন কিন্তু এরকম ছিল না। মনে হচ্ছিল যে এরকম 1995 সাল, আজ থেকে কতদিন, 31 বছর আগে। 31 বছর আগে আমরা যখন জাপানে যাচ্ছি তখন মনে হচ্ছে বাবা মা দেশ সবগুলোকে ত্যাগ করে আমি চলে যাচ্ছি, এবং আজও জাপান থেকে আমরা আসা হবে কি না, বা এরকম বিষয় যে জাপান এরকম একটা স্বর্গভূমি যে ওখানে গেলে আর আসা হবে না, বেশিরভাগই আসে না, ওখান থেকে অন্য দেশে চলে যায়। এটা ম্যান টু ম্যান ভেরি করি। তো আমার প্রাথমিক অবস্থায় এরকম জাপান সম্বন্ধে যে স্বপ্নটা দেখছিলাম, জি, নিঃসন্দেহে জাপান স্বপ্নের দেশ, কিন্তু আমি যেভাবে স্বপ্ন দেখছিলাম সেটা সেভাবে ছিল না। আচ্ছা, কারণ আমার যেটা সুবিধা ছিল, যেমন ঢাকা শহরে আমি এক জায়গা থেকে হয়তো শপিং করলাম, আমার ওই বাসার নিচেই শপিং প্লেস, কিন্তু জাপানে তো এরকম না, জাপানে একটু দূরে। তখন শুরুতে আমার তো ড্রাইভিং লাইসেন্স নাই, আর যার ড্রাইভিং লাইসেন্স নাই, জাপান কেন, পৃথিবীর অন্য কোনো দেশ যার গাড়ি নাই, তার জন্য খুব কষ্টের জায়গা। আমি একটা চুল কাটতে যাব 2 কিলোমিটার 3 কিলোমিটার হেঁটে যেতে হচ্ছে। আমি ইউনিভার্সিটিতে যাব, তো আমার ড্রাইভিং লাইসেন্স এখন আমি পাইনি, জাপানিজ ড্রাইভিং লাইসেন্স আমি নিতে পারিনি। তো স্বাভাবিকভাবে প্রথম 6 মাস 1 বছর আমার জন্য বেশ কষ্ট, মানে একটু কষ্টকর মনে হয়েছে, যদিও জাপান অনেক ভালো দেশ, সুবিধা। তার পরবর্তীতে আস্তে আস্তে তাদের খাদ্যাভ্যাস, আমি তো মুসলিম, যার কারণে আমাদেরকে কিছু কিছু সিলেক্টিভ খাবার বাদ দিয়ে বাকি খাবারগুলো অ্যাভয়েড করা, হালাল খাবারটাকে আমাদেরকে সন্ধান করতে হয়েছে। জাপান তো ভীষণ একটা উন্নত দেশ, তখন থেকেই সবার স্বপ্ন আসলে জাপানে যাওয়ার। বাংলাদেশকে একরকম দেখেছেন, জাপানে গিয়ে একটা উন্নত দেশের যে একটা অবস্থা দেখলেন, কেমন লাগছিল? নিঃসন্দেহে জাপান উন্নত দেশ, কিন্তু আমার সবসময় মনে হতো যদি এরকম হতো যে আমাদের দেশের লোকজনকে হয়তো 15 দিন 20 দিনের একটা সুযোগে জাপান দেখানোর সুযোগ হতো, তাহলে হয়তো আমরা এটা দেখে উঠবো। তখন আমার এরকম মনে হতো, তাহলে আমরা আমাদের দেশটাকে পরিবর্তন করার জন্য চিন্তা করতাম। আর আমি ব্যক্তিগতভাবে এরকম স্বপ্ন দেখতাম যে যদি বাংলাদেশে কখনো ফিরে যেয়ে যদি আমি এরকম হতে পারতাম যে আমার তেলকুপি গ্রাম, আমার সেই নাটোরের তেলকুপি গ্রাম, যদি আমি ছোট্ট একটা জাপান করতে পারতাম, একটা গ্রামের অধিবাসীকে নিয়ে একটা স্বপ্ন দেখতে পারতাম, যেরকম যে তাদেরকে স্বপ্ন দেখাতে পারতাম বা তাদেরকে বাস্তবে রূপান্তরিত করতে পারতাম, যে জাপানের লাইফস্টাইল, জাপানের সুযোগ সুবিধা, তাদের জীবনের শুরু থেকে আরম্ভ করে একেবারে বার্ধক্য পর্যন্ত তাদেরকে সাপোর্ট কীভাবে হয়, একখণ্ড একটা গ্রাম দিয়ে যদি আমরা একটা নমুনা দাঁড় করাতে পারতাম, তাহলে হয়তো আমার জীবনটা আরও সিগনিফিকেন্ট হতো, এরকম মনে করতাম। এই করতে করতে কিন্তু আমার বাংলাদেশে ফেরত আসার পরে কিন্তু আমি গ্রামে রয়ে গেছি অ্যাটলিস্ট। এখনও তো জীবিকার তাগিদে বাংলাদেশে তো আপনি স্যার মানে হুট করে ফিরে আসলেন, সম্ভবত মায়ের ডাকে ফিরে আসলেন। জি, আপনার বাবা বোধহয় আর বেঁচে ছিলেন না, এমন কিছু কি ব্যাপার? জি জি, এরকম বিষয়টা ছিল যে বিষয়টা এরকম ছিল যে আমি 1998 সালে আমার বাবা এক্সপায়ার করেন। পিএইচডি করার ইচ্ছা ছিল, কিন্তু বাবার মৃত্যুর পর মায়ের ডাকে আপনি ফিরে এসেছিলেন দেশে। না, বিষয়টা এরকম না। কেমন ছিল? আমার তো যাওয়া 95 সাল, প্রথম 6 মাস ছিলাম আমি রিসার্চ স্টুডেন্ট হিসেবে।
তারপরে 2 বছরে আমার এমএস কমপ্লিট হয়। আচ্ছা। এমএস কমপ্লিট হওয়ার আগে মানে জাস্ট আমার এমএস কমপ্লিট হয় 98 সালে মার্চ মাসে। আচ্ছা। আর ওই সময় আমার ফাদার মারা যান। আচ্ছা। অলরেডি আমি পিএইচডিতে এন্ট্রিও করি। পিএইচডিতে এন্ট্রি করি সেই 3 ইয়ার্স আমার পিএইচডি কোর্স। এখানে পিএইচডি ছিল হলো 130 ক্রেডিট কমপ্লিট করতে হবে আচ্ছা। একাডেমিক সাইডটা। আর রিসার্চে আমাকে রিসার্চ করতে হবে, 2টো পেপার পাবলিশ করতে হবে। আচ্ছা। আচ্ছা। তো আমি যে প্রফেসরের আন্ডারে আমার এমএস করা হয়েছে, সাধারণত পিএইচডি কন্টিনিউ করে ওই প্রফেসরের আন্ডারে পিএইচডি কমপ্লিট করে, এবং ওই রিসার্চের আউটপুট দিয়েই পিএইচডির থিসিস হবে। কারণ 3 বছর যথেষ্ট সময় না পিএইচডি করার জন্য, যদি রিসার্চের বিষয়টা থেকে থাকে। তখন আমার প্রফেসর উনি বললেন যে তুমি একটা কাজ করতে পারো, তুমি ওকিনাওয়াতে না থেকে তুমি হক্কাইডোতে চলে যাও, কারণ আমি তো পিএইচডি সুপারভাইজার না। হক্কাইডো জাস্ট ওকিনাওয়া হলো জাপানের, ওকিনাওয়া একেবারে সাউদার্ন পার্ট জাপানের, আর হক্কাইডো হলো নর্দার্ন পার্ট। তো জাপানের যে স্কলারশিপটা সাপোর্ট ছিল আর কি আমার, সেই সাপোর্টটা ছিল ওকিনাওয়া, কাগোশিমা, সাগা এবং মিয়াজাকি, এই 4টে ইউনিভার্সিটির মধ্যে। আচ্ছা। এই 4টে ইউনিভার্সিটির মধ্যে স্কলারশিপ সাপোর্ট থাকবে। অন্য ইউনিভার্সিটিতে আমি চলে যাই তাহলে স্কলারশিপটা কেটে যাবে, আমি একাডেমিক করতে পারবো, কিন্তু তখন নিজের খরচ আবার করতে হবে। তা আমাদের দেশে আমাদের সেই সময় আমার পিতামাতা বা আমার নিজের সেই সক্ষমতা ছিল না যে আমি পিএইচডি করবো নিজের সব খরচে। তখন আমি একটা সিস্টেম ডিনের সাথে কথা বললাম যে এই সিচুয়েশনে কি পরামর্শ তুমি দিচ্ছ। প্রফেসর যিনি ডিন ছিলেন আর কি আমাদের এগ্রিকালচার ফ্যাকাল্টির, উনি আমাকে পরামর্শ দিলেন তুমি একটা কাজ করতে পারো, সেটা হলো তুমি এখানে ওই 130 ক্রেডিট কমপ্লিট করো, আর বাংলাদেশে গিয়ে তুমি যে কোনো একটা প্রফেসরের আন্ডারে তুমি চাকরি করার পাশাপাশি যে কোনো একটা প্রফেসরের আন্ডারে তুমি তোমার বাংলাদেশি প্রফেসরের আন্ডারে 2টো কোর্স করবে, 2টো থিসিস থেকে 2টো পেপার পাবলিশ করবে, সেটা ওই ইন্টারন্যাশনাল লেভেলে। তো আমি বললাম তাহলে তো ভালো হয়, কারণ আমি তো দেশে যে চাকরিতে জয়েন করতে পারতেছি, পাশাপাশি আমি তো রিসার্চে জয়েন করব। আর আমি ইউনিভার্সিটি আমি যেহেতু ভাইরোলজির উপর কাজ করতেছি, ভাইরাসের উপর কাজ করতেছি, আচ্ছা। তো তখন আমি সেটা শেরেবাংলা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বর্তমানে যেটা আছে, তখন ইপসা নাম ছিল, ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ ইন এগ্রিকালচার। মানে ওখানে শুধুমাত্র এমএস এবং পিএইচডি কোর্স করানো হতো। ভাইরোলজির উপরে কাজ করতেন হলো প্রফেসর ডক্টর আব্দুল মান্নান আকন্দ। আচ্ছা। ভাইরাসের উপর কাজ করতেন। তো আমি আমাদের জাপানে প্রফেসর মুরায়ামা, ওনার আমার প্রফেসরের নাম ছিল, ডিনের নাম ছিল, ওনার পরামর্শে ওনার একটা চিঠি নিয়ে আমি চলে আসলাম। তখন চিঠিতে আদান প্রদান হতো, ইমেল তো ছিল ওরকমভাবে ছিল না, চিঠি আদান প্রদান। উনি একটা ইউনিভার্সিটির ব্যাডে ডিনে দিয়ে একটা চিঠি দিয়ে দিলেন, আমি ওই চিঠি নিয়ে আসলাম হলো ডক্টর মান্নান আকন্দর কাছে। আচ্ছা। ডক্টর মান্নান আকন্দ বলতেছে তাহলে ফাইন হলো, তুমি তাহলে ওখানে কোর্সটা কমপ্লিট করে নাও, আর আমার এখানে এসে তুমি করবে, রিসার্চটা করবে। তা আমি বাংলাদেশে যখন আসলাম তখন আমি চিন্তা করলাম যে কোনো কারণে যদি আমার সমস্যা হতে পারে, আমার পিএইচডি কোর্স কমপ্লিট করলাম কিন্তু থিসিসটা বাকি থাকলো, ডিগ্রিটা অসম্পূর্ণ থাকলো, যে এখান থেকে আমি যখন 2টা পেপার পাবলিশড হয়ে যাবে তখন আমি ওখানে যেয়ে ডিফেন্স দিতে পারবো। আচ্ছা। অলমোস্ট আমার কোর্স কমপ্লিট ছিল। তো তখন আমি চিন্তা করলাম যদি কোনো কারণে বাংলাদেশে যে আমি আবার জয়েন করতে না পারি কৃষি গবেষণাতে, তারা তো আমাকে সেভারাল টাইমে চিঠি দিয়েছে, আমিও চিঠির উত্তর দিয়েছি যে আমার কোর্স এখনো শেষ হয়নি, জয়েন করতে না পারি তাহলে কি হবে? তাহলে আমি তো প্রফেসরের আন্ডারে, তখন তো আমি স্কলারশিপের সাপোর্ট, বাংলাদেশে এসে তখন আমাকে 3 বছর এই রিসার্চ করতে হবে শুধুমাত্র উইদাউট পেমেন্টে, তাহলে আমার ডিগ্রি করতে তো সমস্যা হতে পারে। এই জন্য আমি ওকিনাওয়াতে, কিন্তু আপনারা জানেন বা
ওখানে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় বেজ আমেরিকার বেজ ওকিনাওয়াতে, জাপানের ওকিনাওয়াতে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা ওই আমেরিকান বেজটা করছে ওকিনাওয়াতে, জাপানের ওকিনাওয়াতে। তো ওখান থেকে ইজি আমেরিকাতে যাওয়ার সহজ, যে কেউ দাঁড়ালে। আর তাছাড়া আমার অনেক বড় স্কলারশিপ সাপোর্ট ছিল। তো আমি আমেরিকান ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়াতে একটা ইউনিভার্সিটিতে কন্ট্যাক্ট করলাম যে, এবং আমার পরবর্তীতে ভিসাও হয়ে গেল। বাহ। আমি প্রথমে যে একটা কোর্স করব 6 মাসের, তারপরে একটা ডিপ্লোমা করব, তারপরে যদি আমি পিএইচডি করতে পারি বা অন্য কোর্সে যেতে পারি যে যাব। এরকম একটা স্বপ্ন ছিল। এরকম একটা চিন্তা করে আমি ভিসা টিসা কমপ্লিট করলাম, করে বাংলাদেশে আসলাম। বাংলাদেশে এসে কৃষি গবেষণা প্রথমে এসে জয়েন করার জন্য আসলাম। তা কৃষি গবেষণা আমাকে জয়েন করতে তখন দিলেন না আর কি। যা তুমি আমাদের তো 6 মাসের ছুটি তুমি নিয়ে গেছিলে, তারপরে তুমি এমএস করছো, ঠিক আছে, তারপরে পিএইচডি করার জন্য বাকি 3 বছর তুমি থাকলে। তো যখন ওটা দিলেন না, তখন আমার ইপসা, ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ ইন এগ্রিকালচার, তখন এইটা এই যে জয়দেবপুরে যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ছিল, ওই প্রফেসর উনি তখন বললেন, তো তুমি তো তাহলে এই চাকরি করতে করতে তুমি তো কোর্সটা করতে পারতেছো না, তোমার জন্য এটা বিরাট বড় একটা বার্ডেন হয়ে যাবে। এর মধ্যে আমি চলে গেলাম আমার গ্রামে যাই। আমি ত্রিমুখী সিদ্ধান্তের মধ্যে পড়ে গেলাম। এখানে আমি কি এই পিএইচডির বাকি কোর্স করব? তো বাকি কোর্স করে যদি আমি চাকরিতে জয়েন করতে পারতাম, তাহলে তো বাকি কোর্স করতে পারতাম। আচ্ছা, তাহলে নাকি না আমেরিকা চলে যাব, যেহেতু ভিসার মেয়াদ আছে। আমার মিসেস সহ, আমার মিসেস আমার সাথে ছিল, কিন্তু কেবল নতুন বিয়ে আমার এই জাপানে, তো তারও ভিসা ছিল। সুতরাং আমরা চলে যাব কিনা। তা মাকে জিজ্ঞেস করলাম, মা বলতেছেন তুমি যদি আমেরিকা যেয়ে ভালো থাকো তাহলে তুমি যাও, আর যদি তুমি মনে করো যে তুমি বাংলাদেশে থাকবে, তাহলে আমি ওই, যদি তুমি গ্রামে থাকতে চাও, যে তুমি যে এই প্রজেক্টগুলো করতে চাচ্ছ, এগুলো করতে চাও, তাহলে আমার তোমার সাথে থাকা হবে। তা আমরা মনে করলাম যে এইটা করতে করতে আমার শুরুটা হলো কেমন করে এই পেশাটা। সেটাই, এই যে আপনি নার্সারি প্রতিষ্ঠা করলেন নিজের পৈতৃক ভিটায়, সেটা একটু জানতে চাই, কারণ দর্শকদের খুব আগ্রহ রয়েছে। জি, সেটা হলো কি, ওই যে মা যখন বললো যে তুমি যদি বাইরে গেলে যেতে পারো, কিন্তু যে দেশে থাকো বা গ্রামে থাকো, তাহলে আমি তোমার সাথে থাকতে পারবো। তা আমি মনে করলাম যে আমার আমি জাপানে থাকতে ফাদারকে পাইনি, ফাদারের মৃত্যুর সময় আমি থাকতে পারিনি। তেমনিভাবে মাও এরকম একটা সুন্দর কথা বললেন, তাহলে হয়তো বা এর মধ্যে কল্যাণ থাকতে পারে। আমি এর মধ্যে অলরেডি আমার পৈতৃকভাবে যে সমস্ত জমিগুলো ছিল, আমার এবং আমার ভাই বোনদের আত্মীয়স্বজন, ভাই বোন এবং আমার সবার জমিতে আমি মনে করলাম যে কিছু গাছ গাছের লাগাই। আচ্ছা। তো আমি আমাদের নাটোর থেকে বাঘা এলাকার দূরত্ব, রাজশাহী বাঘা এলাকাতে তখন চারা পাওয়া যেত। তখনকার এই মডার্ন সিস্টেম ছিল না চারা উৎপাদনের। গাছের মধ্যে যে এই রুটি স্টক নিয়ে যাওয়া হতো, রুটি স্টক 2 বছরে লালন পালন করে ওটা কেটে উপরে তুলে দিয়ে গাছের ডালে লাগানো হতো। এখন যেমন চারা প্রোডাকশন খুব সহজ হয়ে গেছে, আমরা খুব সহজেই চারা প্রোডাকশন করতে পারি, তখন এটা ছিল না। ওখান থেকে আমি 26টা চারা নিই, এবং 26টা চারা আছে, 26টা চারা নিই, এবং ওই প্রকাশ থাকে যে সেই ভদ্রলোকের ওখান থেকে যেন চারা দেয়, অ্যাকুরেট চারা দেয়। সে কারণে ওনার সাথে দেখা করার জন্য নাটোর থেকে নাটোরের কাঁচাগোল্লা এবং মিষ্টি নিয়ে ওনার বাসায় যাই। আচ্ছা। এবং 2001 সালে কিসের চারা ছিল? আমের চারা, আমের কলম। তখন এখনকার মতো স্পেসিফিক জাত বলা হতো না, তখন বলা হতো আমের কলম। আচ্ছা, সেটা নিয়ে আসা হয়তো কোনোটা ফজলি হতে পারে, কোনোটা খিরসাপাতি হতে পারে, কোনোটা গোপালভোগ হতে পারে, জানা থাকতো না। কিন্তু আনফর্চুনেটলি পরের বছরই আমি বুঝতে পারলাম যে 26টার মধ্যে বেশিরভাগই হলো টক আমের চারা, ওয়াইল্ড ভ্যারাইটির চারা দিয়েছে সে। আমি তখন চিন্তা মনে, যদিও আমি কৃষিবিদ, যদিও আমি কৃষিতে লেখাপড়া করছি, কিন্তু বাস্তবতা হলো কি, যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি ফিল্ডে অভিজ্ঞতা নাই, ততক্ষণ পর্যন্ত সে জানতে পারবে না। আমারও সে জানা ছিল না। বাংলাদেশে পড়াশোনা করছি, জাপানে পড়াশোনা করছি, চারা নিয়ে আসছি, পাতা দেখে চিনতে হয়। আচ্ছা, হ্যাঁ, তার মধ্যে 2টো চারা ঠিক থাকলো। টক আমের পাতা কেমন হয় আর মিষ্টি আমের পাতা কেমন হয় স্যার? আসলে পাতার ধরন, মনে করেন এখন একটা পাতা যদি 100 ফিট 200 ফিট দূরে থেকে যদি এরকম নাড়াচাড়া করে, তাহলে আমি বলতে পারবো যে এটা কোন জাতের, কোন ভ্যারাইটির এটা।
এখন এইভাবে তার ব্যাখ্যা করা যায় না, আমের পাতা সবাই আমের পাতার মতোই হয়, জি আমের পাতা আমের পাতার মতোই হয়, হ্যাঁ। কিন্তু এক একটার এক এক রকম শেপ আছে, কিন্তু ও, আচ্ছা। ওই শেপটা Shape টা স্পেসিফিক যে আলাদা। এক্সপার্ট সে বুঝতে পারবে। আচ্ছা এখন যেমন বুঝতে পারি আমি এটা কি ফিঙ্গারপ্রিন্টের মতো আলাদা? কিছুটা 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 না, অবশ্যই ফিঙ্গারপ্রিন্টের মতো আলাদা, জি কারণ প্রত্যেকটার ডিএনএ তো আলাদা বটেই। জি। নিশ্চয়ই নিশ্চয়ই। এবং জাতের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল একই জাতের ক্ষেত্রেও তো আলাদা হবে। এই তো তারপরে আমি চিন্তা করলাম এইখানে একটা বিরাট সম্ভাবনা রয়ে গেছে। একদিকে সেবা দেওয়া, একদিকে আমার নিজের বাগান করা, আবার দিকে যদি এটা বাণিজ্য হিসেবে নিই তাহলে এটা ব্যবসা করা, হ্যাঁ। এবং এখানে অলমোস্ট 95% লোকই নার্সারি পেশার সাথে তখন অশিক্ষিত লোকজন ছিল। আচ্ছা আমি যখন এটার সাথে যুক্ত হলাম, আমার নিজের আত্মীয় স্বজন ভাই বোন থেকে আরম্ভ করে এত লেখাপড়া করে এসে তুমি এই কাজ করবা, তাহলে এত লেখাপড়া করার দরকার কি ছিল? তো তখন আমি বললাম তাহলে কি কাজ করলে ভালো হয়? উত্তর দিতাম ও তুমি চাকরি করবা। তো আমি বললাম সমস্যা চাকরি তো করবা, এটাই। মাস শেষে একটা বেতন পাবা, হ্যাঁ। জীবন চলবে তা আমি বললাম, সুন্দর এই করে। চাকরি করা তো এটা তো কোনো এটা মানুষের শখ গৎপাঠা হওয়ার ছিল। কথা না, শখ হওয়ার কথা না। চমৎকার বলেছেন। এটা মানুষের তো একটা টার্গেট হওয়ার কথা না। জীবনের প্রয়োজন হয়তো বা মানুষ চাকরি একদম। করে। চাকরি তো করবে, কারণ মানুষকে তো দাস হিসেবে তৈরি করেনি আল্লাহ। যেদিন একটা শিশু সন্তান ভূমিষ্ঠ হয়েছে সেদিন সে ইন্ডিভিজুয়াল একজন উদ্যোক্তা হিসেবে ভূমিষ্ঠ হয়েছে। চমৎকার বলেছেন। কারণ লক্ষ্য করেন তাকে কেউ বলে দেয় না যে এই ব্যাকরণ ধরে তাকে বাংলা ভাষা শেখায় না, কিন্তু সে বাংলা ভাষা কিন্তু শিখে যায় যখন কথা বলার 1 বছরের মধ্যেই। জি তো তাহলে সে উদ্যোক্তাই তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি উদ্যোক্তা। বাহ তো সেক্ষেত্রে আমি অত কথা বলতে যেতাম না, কারণ আমার মনে হয় যে কোনো কাজ নিজের মতো করে করে যান, জাস্ট কাজের মাধ্যমে প্রকাশ পাবে। এটা ফোকাস পাওয়াই জরুরি তাও না। এই যে আমি মনে করতেছি এই স্টুডিওতে আসছি, দর্শকরা দেখতেছেন, এইটা আমার জন্য সফলতার কিছু না। আচ্ছা এটা প্রত্যেকটা মানুষেরই করা উচিত। করা উচিত। জি এটা এমন কোনো সিগনিফিকেন্ট কোনো কিছু আমি করিনি, যার কারণে এত বেশি আমার হাইলাইট হওয়া দরকারও না। কিন্তু স্যার আপনার জীবনের যে অভিজ্ঞতাগুলো, জি যে আপনি হয়তো বা অনেক বড় চাকরিতে যেতে পারতেন, কিন্তু আপনি হয়ে গেলেন একজন উদ্যোক্তা। জি এবং অসংখ্য মানুষ আছে, তরুণ আছে যারা আসলে আপনাদেরকে দেখে অনুপ্রাণিত হবে। এই কারণে আসলে আপনি আমাদের জন্য এতটা প্রয়োজনীয়। ধন্যবাদ। এই জন্য আবার এই কথাও বলি, পাশাপাশি আমি জাপান থেকে আসলাম, কিন্তু ওই জাপানে 5.5 বছর আমি ছিলাম। জাপানে কেউ যদি 1 বছরও থাকে, 1 বছরের জন্যও থাকে, সে কিন্তু একটা টাইপ হয়ে যাবে, কিছুটা না কিছু প্রভাব তার মধ্যে চলে আসবে প্রত্যেকটা ক্ষেত্রে। অবশ্যই। আর আমি ইয়াং বয়সেই গেছি জাপানে, লেখাপড়া শেষ অনার্স করার পরে গিয়েছি, 5.5 বছর ছিলাম। আমি দেশে আসার পরে আমার এলাকাতে, আমার নাটোরের তেলকুপি গ্রাম আমার জি বাড়ি, আবার বলতেছি দর্শক বিন্দুকে, নাটোরের তেলকুপি গ্রাম। তো এই তেলকুপি গ্রামে আগে লেবার পেমেন্ট সিস্টেম ছিল, কেমন জানেন? লেবারদেরকে কেমন ছিল? এরকম ছিল যে সপ্তাহে 2টো হাট, একটা সোমবার একটা বৃহস্পতিবার। আচ্ছা সপ্তাহে কাজ করতো, ওই সোমবার অথবা বৃহস্পতিবারে টাকা পড়ে। আচ্ছা এবং কাজের টাইম, শ্রমিকের কাজের টাইম হলো সকালবেলা ভোরবেলা আদান দিবে, তারপর থেকে কাজ শুরু হবে। অথবা তারপরে হয়তো সে বাথরুম টাথরুম সেরে আসছে, কাজটা শুরু করলো, এবং কাজ শেষ করবে কখন? মাগরিবের আদানের সময়। কিন্তু আমি কিন্তু কাজের সিস্টেম চেঞ্জ করে দিলাম ওখানে। আমি যখন আচ্ছা, আসলাম, আপনার নার্সারিতে আমি যখন আমার কর্মের মাধ্যমে প্রথম 3 জন লোককে নিলাম, তারপর আস্তে আস্তে করতে করতে তো একটা পর্যায়ে 120 জন বা তারও চেয়ে বেশি লোকজন কাজ আমার নার্সারিতে কাজ স্যার করতেছিল। কত বিঘা জমির উপর ছিল সেটা? শুরুতে আমার সামান্য, আমি বললাম যে মাত্র 10% জমির উপরে আমি নিজেও তো ট্রেনিং করতেছিলাম, নিজেরও তো শেখা হচ্ছিল, মানে একটা পাইলট প্রজেক্ট একবার ছোট। এবং আমি যখনই যতটুকু প্রয়োজন হয়েছে তখন সঙ্গে সঙ্গে এক্সপান্ড করছি, আচ্ছা এক্সটেনশন করছি এটাকে। জি তো আমাদের ওই শ্রমিকদের যেটা বলতেছিলাম, এখন শ্রমিকদের কাজের সময় আমি সুনির্দিষ্ট করছি 8 ঘন্টা, জি মোট 9 ঘন্টার মধ্যে 1 ঘন্টা বিরতি, এবং প্রতি 2 ঘন্টা পর পর 20 মিনিট করে বিরতি, প্রতি 2 ঘন্টা পর পর। জাপানে যে সিস্টেম আছে, খাবার টাইম, রেস্টের টাইম, জি এবং পেমেন্ট সিস্টেমটাও ঠিক করছি। আমাদের এলাকাতে পেমেন্ট সিস্টেমটাও অনেক চেঞ্জ হয়ে গেছে। আমাদের এলাকাতে
একরকম ধরতে গেলে দাস প্রথাই ছিল। মানে এটা কি অনেকটা যে লেবার কেনা বেচার মতো একটা ব্যাপার ছিল বোধহয়, আমি যতটুকু যেমন মনে জানি। করেন সারা সপ্তাহে কাজ করার পরে জিজ্ঞেস করলো যে যার কাজ করলো তাকে জিজ্ঞেস করা হলো যে পেমেন্ট টাকাটা দেন, তো বলছে এই রবিবারে হাটের দিন, তো এবারে এই হাট থেকে এইটা বিক্রি করবো, তারপর তোকে পেমেন্ট দেবো। আচ্ছা, ওই কথা শুনে চুপ করে থাকতো। কিন্তু এখন অলমোস্ট সারা বাংলাদেশের অনেকখানি পরিবর্তন হয়েছে, এবং আমার এলাকাতে এই পরিবর্তনটা আরও সিগনিফিক্যান্ট। এটা একদিকে যেমন আমাদের এলাকা থেকে এই বাণিজ্যিক কৃষি, কিন্তু না বিশেষ করে নাটোর থেকে বাণিজ্যিক কৃষির সবগুলো যাত্রা শুরু লক্ষ্য করে দেখেন, অন্য এলাকা থেকেও এটা হচ্ছে এখন। কিন্তু যখন আপেল কুল আজ থেকে 25-20 বছর আগে আসে, তখন আপেল কুল মাত্র 4-5 জন চাষি, তার মধ্যে আমি একজন। আচ্ছা, থাই পেয়ারা যখন আসে 4-5 জন চাষি সারা বাংলাদেশে, আমি একজন। আমার এক সময় 200 বিঘার মতো পেয়ারা চাষ ছিল, তখন জমি রেন্ট নিয়ে আমি এটা করতাম। স্যার এখন কি কি ধরনের আসলে ফল আছে? আপনি তো মূলত ফল চাষ করেন স্যার, তাই না? আমি যখন যে ফলটা ড্রাগন যেমন প্রথম দিকে আসলো, তখন আমি ড্রাগনটাকে ইয়ে করছি। আচ্ছা, এখন আমি মনে করতেছি যে বাংলাদেশে ফল চাষে কিন্তু একটা যুব সমাজ কিন্তু আগায় চলে আসছে, কৃষি উদ্যোক্তারা আগায় চলে আসছে, তুলনামূলক ফল চাষে লাভজনক। সরকারের এখানে কিছু বিধিনিষেধ থাকার কারণে আজকে আমাদের কিছুটা অসুবিধা হচ্ছে। যদি আপনাদের এরকম এই পরিসরে কথা বলার সুযোগ থাকে, তা আমি অবশ্যই এই কথাগুলো বলবো। যেমন মনে করেন সরকার বলতেছে ধানের জমি চেঞ্জ করা যাবে না, আচ্ছা, তাহলে সরকারকে আমি এই মেসেজটা দিই যে ধানি জমি যদি তার শ্রেণী চেঞ্জ না করা যায়, একজন কৃষককে যদি বাধ্য করা হয় ধান চাষ করতে, তাহলে কৃষককে ন্যায্য দাম দেওয়ার দায়িত্ব সরকারের। জি, কিন্তু কৃষক যদি ধানি জমি চেঞ্জ করে এইটাতে উচ্চমানের ফল ফসল তৈরি করতে পারে, জি, তাহলে কেন নয়? কেন না হয় সেটা আমার প্রশ্ন। যদি দেখা যায় যে আমি 1 কেজি মিয়াজাকি আম আজকে বহির্বিশ্বে যদি আমি 1000 টাকা কেজি বিক্রি করতে পারি, বহির্বিশ্বে, বাংলাদেশে তো করতেইছি, দুটো আম আমি 1000 টাকা বিক্রি করছি, আচ্ছা, তাহলে 1 কেজি যদি কৃষক 1000 টাকা কেজি বিক্রি করতে পারে, নিশ্চয়ই স্যার, আসলে সরকারের আরো বেশি ফ্লেক্সিবল হওয়া উচিত এবং নিশ্চয়ই গঠনমূলক পলিসি অনেক পরিবর্তন নিয়ে আসবে। স্যার মিয়াজাকি আম, জি, যেটা নিয়ে একেবারে শুরুতে কথা বলছিলাম এবং আপনি আমাদেরকে উপহার দিয়েছেন, আমরা নিশ্চয়ই সেটা স্বাদ পরখ করবো যে আসলে নিশ্চয়ই এটা সুস্বাদু একটি আম। আপনি কিভাবে আসলে জাপান থেকে ডাল নিয়ে এসেছেন যতটুকু জানি? মিয়াজাকি আম সারা পৃথিবীতে এই আমটাকে চেনে, জাপান ম্যাঙ্গো হিসেবে জানে, যে জাপানের সবচেয়ে মানে ওয়ার্ল্ডের 10টা ফলের মধ্যে জাপানের একটা দামি আম হলো মিয়াজাকি আম, ওয়ার্ল্ডের 10টা ফলের মধ্যে। তো এটার প্রতি আমার আগে থেকে লোভ ছিল, আচ্ছা, জাপানে থাকতেও আমি এটাকে ফলো করছি, কিন্তু এটা নিয়ে আসবো বাংলাদেশে এরকম পরিকল্পনা ছিল না। কিন্তু যখন আমি নার্সারি জগতে আসছি 2012 সালে, যখন আমি একটা অ্যাওয়ার্ড পেলাম, নার্সারিতে প্রথম পুরস্কার পেলাম, নার্সারি শাখায় পেয়েছি, নার্সারি শাখাতে পেলাম, তখন আমার কাছে মনে হলো যে এখানে কন্ট্রিবিউট করতে পারা যেতে পারে, আরো কি কি কন্ট্রিবিউট করা যেতে পারে। মানে মিয়াজাকি আম স্যার 2012 সালের পর থেকে আমি শুরু করলেন? 2014 সালে সাইন কালেক্ট করি। আচ্ছা, আমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম, সেই ইউনিভার্সিটিতে আমার 3 বছরের সিনিয়র ভাই, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, উনি এখন প্রফেসর, ওই ইউনিভার্সিটির প্রফেসর, ওখানে আউটস্ট্যান্ডিং রিসার্চ করছে, ওখানে এসে ওই ইউনিভার্সিটির রেগুলার শাখা সেগুন প্রফেসর। বাহ, এবং উনি আমাকে, ডক্টর আমজাদ হোসেন, উনি আমাকে মিয়াজাকি ডাল 2014 সালে, উনি যেদিন আজকে রওনা দিবেন, আজকে কেটে এয়ারপোর্টে, বাংলাদেশ এয়ারপোর্টে আসছেন, আমি ওখান থেকে নিয়ে নাটোরে চলে গেছি পরের দিন, মানে অর্থাৎ আজ বিকেলে কাটা হয়েছে সায়ন, আগামীকাল 10টার মধ্যে এটা গাছে লাগানো হয়, দ্রুত লাগানো হয়েছে। এটা 3-4 দিন থাকে। তা আমার এই সুযোগটা উনি এটা করে দিয়েছেন, আমার স্বপ্নটাকে বাস্তবায়ন করে দিয়েছেন। পরবর্তীতে 2014 পরবর্তী 17 সালে জি, এর প্রথম ফল দেখা গেছে। প্রথম ফল দেখা গেছে তখন, যেমন মানে যে আমার শুধু না, আমার গোটা পরিবারের যে কি আনন্দ, মানে রঙিন ফল দেখা যাচ্ছে, মানে ছোট কিন্তু রঙিন দেখা যাচ্ছে। আচ্ছা, আর এটা ম্যাচিউর হলো বলতে তখন প্রথম বছরে হয়তো 5-7টা ফল ম্যাচিউর হয়েছে, তখন এতখানি কালার সুন্দর হয়নি। আচ্ছা, এবং এটাকে আপনাদেরকে যেটা গিফট করলাম, আমি মনে করি আগামী বছর বা তার পরবর্তী বছরগুলোতে এর চেহারা, এর সৌন্দর্য পুরো জাপানিদের স্ট্যান্ডার্ডে নিয়ে আসা সম্ভব হবে। সেই শুভকামনা আপনার জন্য থাকছে। আমাদের আজকের মতো সময় প্রায় শেষের দিকে, যদি রাঙা সকালের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। আমি যেটা বলতে চাই, ছোট্ট একটা বাংলাদেশ, আমাদের দেশের
95% লোকজন বিদেশে যায়, তারা মানবত জীবনযাপন করে, তারা কোনো এক্সপার্টিস হয় না, কোনো দক্ষতা অর্জন করে না, শুধুমাত্র বিদেশে যায়। 5 বছর পরে দেশে ফিরে এসে তারা বিভিন্ন বিড়ম্বনাতে পড়ে, তার পরিবার পরিজনের পাশ থেকে। তো আমাদের এই সম্ভাবনাময় দেশকে আরও সুন্দর সম্ভাবনা করে, বিশেষ করে আমি বিদেশে থাকার কষ্ট আমি জানি। তো সেক্ষেত্রে আমার প্রবাসী ভাইরা যারা যেখানে আছে, তারা দেশে এসে ভালো একটা পরিবেশে কাজ করতে পারে, আমরা এরকম একটা বাংলাদেশ তৈরি করি। আমরা চেষ্টা করি দল মত নির্বিশেষে এটা সুন্দর একটা বাংলাদেশ তৈরি করা, যেখানে আমাদের প্রত্যেকটা বিচারের সুব্যবস্থা হবে। আমাদের কৃষি উদ্যোক্তাদের কৃষি পণ্য চুরি গেলে গভর্নমেন্ট, সরকার, যে সরকারই থাকুক না কেন, এরা দায়িত্বশীল হবে, যাতে করে কৃষি উদ্যোক্তারা হতাশ না হয়। আমার এই দীর্ঘ সময়ে এই যে বক্তব্যগুলো, কথাগুলো আপনাদের কথার পরিপ্রেক্ষিতে উঠে আসছে, আসলে এটা কেবল মিষ্টতা না, জীবনের তিক্ত একটা অভিজ্ঞতা কিন্তু আমার আছে, যেটা আমি সামনে নিয়ে আসলাম না। অবশ্যই সেটা তিক্ত, কিন্তু ওই তিক্তটাকে অতিক্রম করতে পারলেই মিষ্ট ফ্লেভার পাওয়া যাবে। নিশ্চয়ই স্যার, এমন একটা বাংলাদেশি আসলে আমরা আশা করি, স্বপ্ন দেখি এমন বাংলাদেশি। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। শুভকামনা আপনাদের জন্য।